বিমলবাবু, রাজ্যে ক্ষমতায় প্রথমবারের মতো বিজেপি সরকার, এবং সেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর যে বাড়ির নিরাপত্তা, স্বাভাবিকভাবে আমরা বা বাংলার মানুষ যেই নিরাপত্তা বেষ্টনী দেখে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের যে নিরাপত্তা বেষ্টনী থাকতো, এবং আঁটোসাঁটো নিরাপত্তা যেখানে সাধারণ মানুষ তার দুঃখ দুর্দশা নিয়ে যেতে পারতো না, এবং একটা ঘেরা টোপের মধ্যে রাখা হতো সাধারণ মানুষের, সাধারণ জগৎ থেকে বলতে গেলে একেবারে বিচ্ছিন্ন করে, সেই জায়গায় একেবারে সাধারণ মানুষের মতোই থাকতে চাইছে শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জ এবং শান্তিকুঞ্জের পরিবারের আদিবাসীরা। তারা বলছেন যে কোন রকম আঁটোসাঁটো নিরাপত্তা নয়, সাধারণ মানুষের মতো থাকবো, এবং সাধারণ মানুষের মতো থাকতে গিয়ে কোনো সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়। এগুলো নির্ভর করে আপনার রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে, জনগণ সম্পর্কে আপনার মনোভাবের উপর। এটা ঠিকই যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উঠে এসেছেন, তিনি আন্দোলনেরই প্রোডাক্ট। কিন্তু দুর্ভাগ্যবশত হাতে ক্ষমতা পাওয়ার পরে তিনি সেই ক্ষমতার বৃত্তটাকেই তাঁর জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে ধরে নিয়েছিলেন। আরে ক্ষমতাটা যে একটা পদ্ধতি, একটা মাধ্যম, যার মাধ্যমে লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের উন্নয়ন ঘটানো। একদম। ওনার প্রধান লক্ষ্য দাঁড়িয়েছিল কি করে আমি ক্ষমতায় থাকবো। যদি এই ভাবনা আপনার মাথায় চেপে বসে তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি ক্ষমতার বাইরে নিজেকে আর ভাবতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা কিভাবে গ্রাস করেছিল সেটা বোঝা যায় যে যখন যে রাস্তায় লোকে গাড়ি করে যায় উনি সেই রাস্তা হেলিকপ্টারে যাওয়া শুরু করলেন। একটা প্লেন এনে রেখে দিলেন, ভাড়া দিলেন, যেখানে সরকারে কোটি কোটি টাকা দেনা, তিনি প্লেন এনে ভাড়া করে রেখে দিলেন প্লেনে চাপবেন বলে। এখান থেকেই বোঝা যায় তাকে গ্রাস করে ফেলেছিল। ফলে উনি ক্ষমতার বাইরে আর নিজেকে ভাবতে পারতেন না। ফলে এই ঘটনাগুলো ঘটেছিল, যেখানে তিনি মানুষের এক সময় তো ঠিক যে যখন তৃণমূল সিপিএম বিরুদ্ধে আন্দোলন করছিলেন তখন তিনি মানুষের নয়নের মণি ছিলেন। কিন্তু তিনি এত বেশি মানুষের ঘৃণার পাত্র হয়েছেন, এটা সত্যি ইতিহাসে কম দেখা যায়, যেটা মমতা ব্যানার্জি করে দেখালেন। যে একসময় তিনি নিজে হয়ে উঠেছিলেন মানুষের নয়নের মণি, আর তারপরে হয়ে উঠলেন মানুষের চরম এবং চূড়ান্ত ঘৃণার পাত্রী। এটা সত্যি কম দেখা যায়। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এটা নির্ভর করে আপনার রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের প্রতি আপনার কি মনোভাব তার উপরে। শুভেন্দু অধিকারী বা তার পরিবার, শিশির অধিকারী ইত্যাদি, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। তাদের পরিবার রাজনৈতিক আন্দোলন করেছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। এটা তো ইতিহাস বলে। তাদের পরিবারেরই একজন হচ্ছেন কেনারাম অধিকারী, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন। তো সেই পরিবারের মানুষ শিশির অধিকারী, এবং দীর্ঘদিন তিনি সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে মেদিনীপুর জেলায় কংগ্রেস কর্মীদের মনে বল এবং ভরসা জুগিয়েছিলেন। ফলে তিনি জানেন যে মানুষের পালসটা কি, এবং ক্ষমতা হাতে আসার পরও কিভাবে সে ক্ষমতা থেকে নিজেকে দূরে রেখে একটা লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়া যায়, সেটা শিশির অধিকারীও বোঝেন। দুর্ভাগ্যবশত মমতা ব্যানার্জি এটা বুঝতে পারলেন। আজকে শিশির অধিকারী তার বাড়ির পাশ থেকে ব্যারিকেড সরিয়ে নিতে বললেন, কারণ তিনি জানেন এই ব্যারিকেড বসা মানে সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে ডিটাচড হয়ে যাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিকিউরিটির দরকার ছিল, সেটা ঠিক আছে, কিন্তু ওই ব্যারিকেডের খুব দরকার ছিল কি? এখন তো বোঝা যাচ্ছে তিনি যে ওই টালির চালায় বসবাস করতেন বা পায়ে জুতোটা পরেন, চপ্পলের জুতো বা সাধারণ পোশাক পরেন, লোকে বলে প্রচুর টাকা দাম, ওগুলো আমি জানি না ওগুলো, কিন্তু এগুলো এক ধরনের উনি ভেক ধারণ করতেন, যে মানুষকে দেখাতেন যে দেখো আমি কত সিম্পল। বাস্তবে ব্যাপারটা একদম ছিল না। কিছুদিন মানুষ এটা মেনে নিয়েছিল, সত্যি উনি বোধহয় খুব সিম্পল। পরে কিন্তু ধরে নিয়েছিল যে এগুলো তিনি ভান করছেন, তিনি আসলে ক্ষমতায় থাকতে চান। শিশির অধিকারীর ক্ষেত্রে দেখা গেল তারা কিন্তু রিয়েলি মানে পালসটাকে ধরতে পেরেছেন। ফলে বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, যাবে, আটকানোর দরকারটা কি? আর মমতা ব্যানার্জি বাদ দিয়ে উনি যাকে ক্ষমতায় তুলে আনলেন, সেই অভিষেক ব্যানার্জি, তিনি তো নিজেকে রাজা বাদশা ভাবতে শুরু করে দিয়েছিলেন। তার হাঁটা চলা কথাবার্তা
সবকিছু থেকে মনে হতো যে ইদি আমিনও বোধহয় একে দেখে লজ্জা পেত। উনি একদম ইদি আমিনের ঠাকুরদা এসেছিল আজ। এতটা ডিক্টেটোরিয়াল তার অ্যাটিটিউড, কথাবার্তা। এবং উনি বুঝতেন না ওনার এই ধরনের কথাবার্তা কিভাবে মানুষের মনে, ক্রিমিনালদের মধ্যে আগ্রহ জাগাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেটা ক্ষোভ তৈরি করছে। আপনাকে একটা দুটো কথা বলি। এবারে এসআইআর প্রেক্ষাপটে ওনার একটা কথা ছিল, অতি কুৎসিত কথা, যে জ্ঞানেশ কুমার যে গর্তে লুকিয়ে থাকুক, নির্বাচনের পর ওকে তুলে আনবো। আচ্ছা, এটা সুস্থ মানুষ এইভাবে কথা বলে? আচ্ছা, ভোটের আগে জাস্ট যেদিন ভোট প্রচার শেষ হবে তার আগের দিন আরামবাগে গিয়ে বলে এলো যে 4 তারিখে ডিজে বাজবে আর দিল্লির কোন বাপ দেখবো। আচ্ছা, কাঁথিতে গিয়ে সপ্রকাশ সবাই বলছে যা তোর কোন বাপ আছে ডেকে আন। আচ্ছা, বাড়ির এই 10 যে সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, এই যে কথাগুলো আমি বললাম, আমার নিজেরই বলতে কিন্তু অস্বস্তি হচ্ছে। বলতে মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা আমি বলছি কেন? আর সেই লোকটির মনে হয়নি সে একজন এমপি, যে এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়, এগুলো কুৎসিত কথাবার্তা। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এরা ক্ষমতা ভোগ করেছে, কিন্তু সেই ক্ষমতা সর্বস্ব একটা জীবে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষকে ক্রমে ভয় পেতে শুরু করেছে, প্রতিবাদকে ভয় পেয়েছে। বিমল যার শঙ্কর বাবু, জন্যই তাহলে কি সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবেই প্রাক্তন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী, সোশ্যাল বারবার মিডিয়ায় নাম মুখ্যমন্ত্রী রেখে কেন দিয়েছেন? বলছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন, উনি আর একদম না, মুখ্যমন্ত্রী না, নেই। আমি সেটাই বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী হিসাবেই এখনো নাম রেখে দিয়েছেন মমতা ব্যানার্জি। ওটা এক ধরনের পাগলামো। এই এর বিরুদ্ধে কি পাগলামোটা ঠিক আইনি কোনো নয়। আমার পদক্ষেপ মনে হতে পারে না? হয় যে একটু অবিলম্বে উচিত একজন কাউন্সিলরের সঙ্গে কথা বলা, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার। মুখ্যমন্ত্রী তো চলে গেছে, তারপরে কেউ আমি জানি না, ওনার ফেসবুক বা আমি দেখিনি, ফলো করিনি, আপনি বলছেন বলে বলছি। উনি যদি এখনো না চেঞ্জ করেছেন যা শুনলাম, কিন্তু যদি এখনো রেখে দিয়ে থাকেন, তাহলে আমি বুঝবো যে এটা এক ধরনের মেন্টাল প্রবলেম। তার অবিলম্বে এগুলো কোনো কাউন্সিলরের সঙ্গে কথা বলা উচিত, পরিবারের লোকেদের উচিত তার কাউন্সেলিং করানো, কারণ এগুলো থেকে আরো বৃহত্তর সমস্যা দেখা দিতে পারে। তো যাই হোক, আমি যেটা সাজেস্ট করব যে ক্ষমতা আসে, ক্ষমতা চলে যায়, রাজনৈতিক ক্ষমতা। একজন ব্যক্তি যিনি রাজনীতিক, যিনি জনগণের সঙ্গে থাকেন, তার উচিত ক্ষমতাকে সেভাবেই দেখা যে ক্ষমতা হচ্ছে মানুষের উপকার করার একটি পদ্ধতি মাত্র। সে যদি চলে যায় তাহলে তাকে আবার মাঠে নামতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। বিমলবাবু, ক্ষমতা একটা প্রশ্ন, যেখানে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে না বলে যে বলছেন যে তিনি এখনো মুখ্যমন্ত্রী, এমনটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে, সেই জায়গায় সেখানে কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে না? দেখুন, এইসব সামান্য ব্যাপারে মশা মারতে কামান দাগার কোনো দরকার নেই, আমি অন্তত মনে করি। কেউ চাইলে সে করতেই পারে, কিন্তু এগুলো চেঁচে উড়িয়ে দেওয়া ভালো। আসলে উনি নিজেকে হাস্যাস্পদ করছেন। উনি এই যে বললেন 200টি আসনে আমাদের হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, 100টি আসনে আমাদের হারানো হয়েছে, লোকে হাসবে ওনার কথা শুনে। সেই বিশ্বাসযোগ্যতা উনি কিন্তু আর রাখেননি, সব নষ্ট করে ফেলেছেন। আর সবচেয়ে বড় কথা, উনি বলছেন আমি পদত্যাগ কেন করব। আরে, পদত্যাগ না করলেও যখন টার্ম ফুরোবে তিনি তো আর থাকবেন না। তার ফলে তিনি এবারে যে ঘটনা ঘটলো, উনি এবার ক্ষমতা থেকে চলে গেলেন। যখন বিধানসভা ভেঙে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী তো চলে গেল। এইটা তো উনি আগেই করতে পারতেন। ভদ্রতা দেখিয়ে তিনি গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ করে আসতে পারতেন, ঠিক, এবং এটা বলতে যেমনটা পারতেন আমরা যে বুদ্ধবাবুর ক্ষেত্রে দেখেছিলাম। এটা বুদ্ধদেব বাবু কেন, এটা সব বাবুই করেছেন। কেরালাতে বিজয়ন এবারে করেছেন, তার আগে বিভিন্ন সরকারি পশ্চিমবাংলা বা অন্যান্য জায়গায় পাশের রাজ্য উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করেছেন। অনেকে, এটাই তো রীতি, এটা সংসদীয় ভদ্রতা। এইটা উনি করলেন না, অর্থাৎ উনি নিজেকে মানে একেবারে প্রমাণ করছেন যে উনি গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার যোগ্য নন, অথবা ব্যবস্থাগুলো বোঝেন এমনকি না। সংবিধান এবং রাজ্যের জনাদেশের বিরুদ্ধেও উনি তাহলে দাঁড়ালেন। উনি আসলে সংবিধান মানতে চান না, এবং সেই সংবিধানের বিরোধিতা করাটাই ওনার কাজ, বিরুদ্ধাচরণ করাটাই ওনার কাজ। উনি শাসক হিসেবে যে কাজ করেছেন, উনি বিরোধী হিসেবেও সেই কাজ করলেন। ফলে এইটাই ওনার, কি বলবো, এক ধরনের সর্বনাশের শেষ পরিণতি। আসলে যে দলটা উনি নিজে তৈরি করেছেন, আমার ধারণা ওনার এই কার্যকলাপের জন্য ওনার দলটা ধ্বংস হয়ে যাবে। উনি ওনার দলকে নিয়ে এক সময় রাজনীতি একেবারে মানে
ভুলে যাওয়া একটা অধ্যায়ে পরিণত হবেন বলে আমি